রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। এদিকে এই 16ই ডিসেম্বর আওয়ামী কর্মীর সাথে বিএনপিও এক হয়। কি হতে যাচ্ছে এখন বাংলাদেশে, কি হবে এখন রাজপথে? এখানে দেখতে পাচ্ছি আমরা তারা এক প্রকার জামেলা করতেছে এবং তারা কিন্তু মুখোমুখি সংঘর্ষ করতেছে। এগিয়ে রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ, অন্যদিকে কিন্তু সরকার দলীয় লোকরা। আপনারা সবকিছু দেখতে পারবেন কি হতে যাচ্ছে এখন রাজপথে। এবং এই 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না। নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে সমবেত হয়ে দফায় দফায় আন্দোলন নিয়ে জড়ো হতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মীদের। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। ডক্টর আসিফ নজরুল বলছে খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে। মিস্টার ইলুস সাহেব, আওয়ামী লীগ ছাত্রলীগ সম্পর্কে আপনার কোনো ন্যূনতম ধারণা নেই। যেহেতু আপনার ধারণা নেই, আপনি আপনার নিকটতম খন্দকার মুস্তাকের উত্তরসূরি আসিফ নজরুলের কাছ থেকে জেনে নেবেন ছাত্রলীগ আওয়ামী লীগ এই দেশে কি। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের রাজপথ দখলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজধানীতে সংঘর্ষ এবং সহিংসতার খবর পাওয়া গেছে। একই সঙ্গে রাজপথে উত্তেজনা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সজীব ওয়াজেদ জয় 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। 16ই ডিসেম্বর ভোরবেলা থেকে রাজপথে নামতে শুরু করেছিল আওয়ামী লীগ কর্মীরা। তারা রাজপথে নেমে আন্দোলন করেছিল এবং অনেক ভাঙচুরও করেছিল। তাদের সাথে যোগ দিয়েছে বিএনপি কর্মীও। দর্শক শ্রোতা, কি হতে যাচ্ছে এখন এই বাংলাদেশে? আওয়ামী লীগ এবং বিএনপি যদি এক হয় এবং তারা দুই দল এক হয়ে যদি রাজপথে নামে, তাহলে তো তারা সব কিছু দখল করে নিবে। আপনারা সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। রাজপথের মধ্যে তারা কি করতেছে এই 16ই ডিসেম্বর। তারা কি শেখ হাসিনাকে দেশের মধ্যে নিয়ে আসবে? স্পষ্ট করে ক্লিয়ার করব এই ভিডিওতেই। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা ঘটনাস্থলে যাব এবং লাইভ সহকারে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। সারাদিনভর কী হচ্ছে এই 16ই ডিসেম্বর এবং তারা যে পরিকল্পনাগুলো করেছিল 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে, তাদের পরিকল্পনাগুলো তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে, সেগুলো লাইভ শো করে আমরা আবারও বলতেছি ঘটনাস্থলে থেকে দেখাবো। এই যে এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এই বিষয়গুলো নিয়ে, 16ই ডিসেম্বরকে নিয়ে, অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু নেতাকর্মী ইতিমধ্যে দল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা। এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতেছে এবং আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা। আপনারা কোথেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। কতজনের সমাগম আসছে? জি, কতজন লোক আসছেন আপনারা? কতজনের মতো? আমরা প্রায় 3000 লোক আমরা আগে নিয়ে আসছি এবং ট্রেনে আমাদের আরো 2000 লোকজন আসছে, প্রাইভেট কারে আসছে, হাইসে আসছে। টোটাল আমরা প্রায় 5000 লোকের জমায়েত করেছি এখানে। আপনারা আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। ধন্যবাদ। আপনি এখানে কি
কি পোস্টে আছেন বা কিভাবে আমি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে জানান দিতে চাই, আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকেই করবো ইনশাল্লাহ। একটা কিন্তু কথা আছে যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুষম উন্নয়ন, আজকে সেই উন্নয়নের পক্ষে সারা বাংলাদেশে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, তেমনি বগুড়াতেও আজকে তেমনি একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সে গণজোয়ার আবারও নতুন করে প্রতিফলিত হবে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। 31শে ডিসেম্বর আসবে, 25শে মার্চ আসবে, 21শে ফেব্রুয়ারি আসবে। আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করব? আওয়ামী লীগ আমলে যেভাবে পালন করতাম ঠিক সেইভাবে পালন করব? আওয়ামী লীগের দিবসগুলোকে তাদের রাজনীতির বয়ান তৈরিতে কাজে লাগাইছিল। তাইলে আজকে যখন আমরা এই নতুন বাংলাদেশে এই দিবসগুলোকে পালন করব, তখন আমরা কি সেই আওয়ামী বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করব? প্রশ্নগুলো খুব জরুরি, এর উত্তরগুলো জানার দরকার ছিল, উত্তরগুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের। কিন্তু তারা তো সেটা করবে না। তারা আওয়ামী বয়ান ভাঙার জন্য, আওয়ামী শাসনের উত্তরাধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বিযুক্ত করার জন্য কিছুই করবে না। তারা ফারুকের সিনেমা উদ্বোধন করবে, প্রিমিয়ার শোতে যাবে, কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া, জয় বাংলা করে দেওয়া। কেন আওয়ামী বয়ানকে ধ্বংস করা দরকার? আওয়ামী বয়ান একেবারে ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে। যে কোনো রাজনীতি টিকে থাকে তার বয়ানের উপরে, এবং এই রাজনৈতিক বয়ানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিস্ট্রিগ্রাফি। আমাদের নতুন হিস্ট্রিগ্রাফি দরকার, যা আওয়ামী বয়ানকে ভেঙে নতুন হিস্ট্রিগ্রাফি, ইতিহাসের নতুন বয়ান তৈরি করবে। সেটাই আগামী দিনের রাজনীতি হয়ে উঠবে। নয়া রাজনীতি তৈরিতে নয়া হিস্ট্রিগ্রাফি তৈরি এটা গুরুত্বপূর্ণ, কারণ এইটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক কাঠামো ভাঙার এবং নতুন কাঠামো গঠনের জন্য একটা ভিত্তি সরবরাহ করে। কেন হিস্ট্রিগ্রাফি জরুরি, এটা আসেন আর একটু বিস্তারিত আলাপ করি। এই নতুন হিস্ট্রিগ্রাফি প্রতিষ্ঠিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে। প্রচলিত ইতিহাস ক্ষমতাসীন শ্রেণী বা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ইতিহাস লেখা হয়েছিল আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে, এবং এই ইতিহাসে অনেকেই থাকছে উপেক্ষিত। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে, বয়ান লেখে, আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি, প্রথম আলো তার বয়ান লিখে দেয়। আওয়ামী আমলে যে গল্পগুলো উপেক্ষিত ছিল, নয়া হিস্ট্রিগ্রাফি নয়। শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হননি। এখন ডক্টর ইউনূসের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। খেলা তো আমরা আগেও দেখেছি, 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা ওই ভুলটা করে। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। ঢাকার রাজপথে এক এক করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে এক হতে দেখা যায়। 16 ডিসেম্বরকে সামনে রেখে লাইভে এসে সজীব ওয়াজেদ জয় বলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে একত্রিত হতে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সজীব ওয়াজেদ জয় বলেন জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে আবারও ফিরে আসবে। সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে একত্রিত হওয়ার কথা বলা হয়। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীরা। স্লোগানে বলতে থাকে শেখ হাসিনার বয়নায় রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের বিভিন্ন কর্মীকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। থাকতে চায়। এই খেলা তো আমরা আগেও দেখেছি, 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই, আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ
এবং বিএনপি আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের সাথে একটা শব্দ কানেক্টেড ছিল। 1971 সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেটার প্রধান একটা স্লোগান ছিল জয় বাংলা। কিন্তু কালের বিবর্তনে এই যে একটা কি বলা হয়, যে একটা ধরেন দলমত নির্বিশেষে থাকা শব্দটা টেকনিক্যালি এটা হয়ে গেল আওয়ামী লীগের ডায়লগ। আবার একজন মুসলমান হিসাবে আমরা যখন বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবর, তখন এটাকে কালের বিবর্তনে একটা রাজনৈতিক দলের ডায়লগ হয়ে গেল। মানে আপনি কোথাও গিয়ে এই ডায়লগ দিচ্ছেন মানে আপনি জামাত, আপনি কোথাও গিয়ে জয় বাংলা বলছেন মানে আপনি আওয়ামী লীগ। কিন্তু এই বিষয়গুলো তো শুধু কোনো দলের না, এগুলা সার্বজনীন ছিল। আবার কিছু কিছু জিনিস জোর করে গেলানোরও চেষ্টা করা হয়েছে, যেটা হিতে বিপরীত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আজকে মহান বিজয় দিবসেও দেখেন জয় বাংলা স্লোগানটা বলতে অনেকে ভয় পায়, আবার অনেকে বলে জানা এই আওয়ামী লীগের লোক ছাড়া এই বক্তব্য কেউ দিতে পারে না। এই বিষয়গুলো হচ্ছে সেন্টিমেন্ট অফ ইস্যু। যাই হোক, আমাদের বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায়। বিজয় দিবসের ঠিক আগের দিন নড়াইলে আদালত প্রাঙ্গণে এক বিরল দৃশ্য ঘটেছে। চলুন আপনাদেরকে একটা ফুটেজ দেখাই। নিশ্চয় দেখেছেন আপনারা, এখানে যাদেরকে দেখছেন হাসতে হাসতে দুই আঙ্গুল এরকম ভি চিহ্ন দিয়ে পুলিশের সামনে বা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন ভ্যানে, মানে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে উঠছিলেন। এরা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী। সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো গতকালকে সম্ভবত নড়াইলের আদালতে আপনার তাদেরকে মামলাটা শুনানির জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল বা প্রিজন ভ্যানের মাধ্যমে। তো আদালত থেকে বের হওয়ার সময় তারা প্রত্যেকেই বিজয়ীর হাসি দিয়া, চেহারার মধ্যে আছে কোনো ডর ভয়, কোনো রকম কোনো নাই। তারা বিশ্বাস করে যেগুলো কোনো কিছুই না, এই ধরনের রাজনৈতিক মামলা এটা পয়েন্ট অফ টাইম বা ম্যাটার অফ টাইম এগুলো কেটে যাবে। তো সেখান থেকে তারা জয় বাংলা স্লোগানটা দিতে দিতে জেল থেকে বের হচ্ছিলেন। ভিডিওর কমেন্টের মধ্যে আমরা দেখছিলাম মিশ্র ধরনের নানান কমেন্ট। এই জয় বাংলা স্লোগানটা নিয়ে নানান যে পারসেপশন বা বিভিন্ন ধরনের বক্তব্য, সেটা আমি মনে করি এটা এই স্লোগানটাকে বিতর্কিত করার একটা চেষ্টা ছাড়া কিছু না। আমি আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবারও ক্লিয়ার করি, বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে, এখন একজন বাংলাদেশি হিসেবে আমি বলতেই পারি বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? কিন্তু আমি এই ডায়লগ দিলেই কব তুই বিএনপি। ভাই, এগুলা ন্যাশনাল ফিলিংস হইতে পারে, কি বলা যায়, এগুলো জাতীয় একটা ওয়ার্ড, কিন্তু এগুলাকে আমরা দলগত ভিত্তিতে এমনভাবে ভাগ করে নিছি যে আজকের দিনে কেউ জয় বাংলা বলে তার আগে মায়ের পরে কথা তে আওয়ামী লীগ। আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 2-5টা ছেলে যদি কোনো কারণে দেখা গেলো যে একটা কি বলা যায় আপনার ধরেন একটা ক্যারিসমেটিক কোনো একটা জিনিস দেখলো, তবে সুন্দর কোনো একটা জিনিস দেখলো, তারপরে বললো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই তো জামাত জামাত বললে আপনার কোনো কথা ছাড়াই থানা পুলিশ ডাইকা ধইরা, মানে মোট কথা সিল সপ্পর মাইরা আপনারা পাঠাই দিবে। তো এই যে সংস্কৃতি, এগুলো থেকে আসলে আমরা কবে বের হব? কিছু শব্দ আছে, স্লোগান আছে, এগুলো বাঙালির রক্তের সাথে কানেক্টেড। তো এই শব্দগুলোকে নিয়ে ওই যে অতিরঞ্জিত করার কারণে এগুলাকে আমরা স্পেসিফিকলি বিভাজনে নিয়ে গেছি। জয় বাংলা স্লোগানটার মালিকানা দাবি করে ফেলছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটার একটা মালিকানা দাবি করছে, আবার দেওয়া হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ এটার একটা মালিকানা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে। এগুলো থেকে আমার মনে হয় একটু বের হয়ে আসা উচিত। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে 53 বছর, কিন্তু 53 বছর পরেও প্রকৃত স্বাধীনতা আসলে কি আমরা পাচ্ছি? আনটিল আজকে পর্যন্ত এই বৈষম্য বিরোধী আমাদের অন্তর্বর্তী সরকারের সময়ও মতের বিমতে আমার কোনো বক্তব্য গেলে কমেন্টে দেখান তো আপনি আমারে কতটুকু স্বাধীনতা দিচ্ছেন, আমার গোষ্ঠী সহ পারলে ক্রস ফায়ার করেন। মানে এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে মতের বিরুদ্ধে গেলেই মব জাস্টিস, তারপর নানান গালাগালি, নোংরামি, অশ্লীল কর্মকাণ্ড, হ্যাঁ, এগুলো থেকে আসলে বের হওয়া উচিত। তবে আমি এই বিষয়টা কেন বললাম যে আমার ভিডিওটার কনসেপ্টটা ছিল আলাদা। মানে এই যে যাদেরকে আমরা দেখছি, আসেনি কোনো অনুতপ্ত বা কোনো ইয়াটিয়া নাই, দেখা মনে হয় যে কী পরিমাণ সাহস ভাই। এই কারণে আসলে সরকার কিন্তু কনসার্ন করে যে আওয়ামী লীগ কিন্তু যদি ফিরে আসে ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে। আপনি দেখেন, এটা কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা, আমাদের সমন্বয়করা কিন্তু বলছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও আদালতে এই মামলার আসামি হিসাবে উপস্থিত হওয়ার পরে
যাওয়ার সময় তাদের এনার্জেটিক ফেস, হাসি হাসি চেহারা, বিচ্ছিন্ন আবার একটা ফটোশ্যুটের মতন, মানে একটা মনে হচ্ছিল বিষয়টা তারা এনজয় করতেছে, যে পরিস্থিতি কোনো কিছু হলে মনে হচ্ছে জেলটাল ভাইঙা চলে আসবে, এরকম একটা পরিস্থিতি হইতে পারে। মিস্টার ইনুস সাহেব, আপনি হয়তো এই দেশে যেহেতু আপনি ছিলেন না, এই দেশে থাকেন না, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ সম্পর্কে আপনার কোনো ন্যূনতম ধারণা নাই, তাই আপনি এই জঘন্যতম কাজগুলো করছেন। যদি ন্যূনতম ধারণা থাকতো তাহলে আপনি এই কাজগুলো করতেন না। যেহেতু আপনার ধারণা নেই, আপনি আপনার নিকটতম, আপনার সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকের উত্তরসূরি মিস্টার আসিফ নজরুলের কাছ থেকে জেনে নেবেন ছাত্রলীগ, আওয়ামী লীগ এই দেশে কি। মহান মুক্তিযুদ্ধের সময় এককভাবে ছাত্রলীগের শুধু 17,000 নেতাকর্মী নিহত হয়েছিলেন, শুধু একক ছাত্রলীগের। আপনি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করছেন, আপনি কত হাজার লোককে গ্রেপ্তার করবেন? বাংলাদেশে 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হতে প্রস্তুত। অন্য সংগঠনগুলো বাদ দিলাম, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ সব বাদ দিলাম। শুধু বাংলাদেশ ছাত্রলীগের 20 লক্ষ লোক, 20 লক্ষ নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত। আপনার জেলে ধারণ ক্ষমতা কত? 70,000, 80,000? সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। 80,000 আপনার বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা। 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত আছে। আপনি কতজনকে গ্রেপ্তার করবেন? কতজনকে জেলে নেবেন? এদেশ সম্পর্কে, এদেশে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই। তাই আপনার কাছে বলবো, অবিলম্বে বলবো, আপনি ছাত্রলীগের উপর এবং আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উপর অত্যাচার, নির্যাতন বন্ধ করুন। আপনি এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ইতিহাস সম্পর্কে আপনার জানা নেই, তাই আপনি এগুলো করছেন। আপনার পরিণতি তো খারাপ হবে, অবশ্যই আপনার পরিণতি খারাপ হবে, কিন্তু আপনি দিন দিন অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন, আপনার পরিণতি তত ভয়াবহ হবে। অত্যাচারের মাত্রা যত বাড়াবেন, আপনার উপরে এর প্রতিশোধ তত ভয়াবহ হবে। তাই আপনাকে বলছি, আমার কোন ছাত্রলীগের ভাইদেরকে, একজন ছাত্রলীগের ভাইদেরকে আর গ্রেপ্তার করবেন না, তাদের উপরে অত্যাচার, নির্যাতন করবেন না। তাহলে আপনাকে এর ফলাফল, পরিণতি অবশ্যই সুদে আসলে আপনাকে ভোগ করতে হবে। আর সুদ জিনিসটা কি সেটা আপনি ভালোই জানেন, অন্য কেউ না জানুক। কত পার্সেন্ট সুদ আপনি মানুষের কাছ থেকে নেন এটা আপনি ভালো জানেন, যেই কোনো মানুষের চেয়ে আপনি ভালো জানেন। তাই আপনাকে বলবো, আপনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন, হয়রানি করা বন্ধ করুন, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া বন্ধ করুন। আপনি সারা বাংলাদেশে সজ্জন রাজনীতিবিদদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বিরাজনীতিকরণ করার জন্য আপনি ভালো ভালো রাজনীতিবিদদেরকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। মেজবাউদ্দিন সিরাজ ভাই একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ। সিলেটের রাজনীতিতে ওনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, কোনো অভিযোগ করতে পারবে না ওনার বিরুদ্ধে। উনি শুধু জনসেবামূলক কাজ করেছেন, কোনো মানুষের 1 টাকা কারো কাছ থেকে নেওয়ার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে দিতে পারবেন না। আজকে ওনাকে অপহরণ করে ওনার পায়ের রক কেটে দিয়েছেন, এর দায় কি আপনি এড়াতে পারবেন? আপনি যদি ভুলে যান, আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, বারবার বলে দেওয়ার চেষ্টা করছি। আপনি কি ভুলে গেছেন 75-এর পরবর্তী মোস্তাক সরকারের কথা, তার কি পরিণতি হয়েছিল? আপনি কি ভুলেছিলেন 90-এর কথা? আপনি কি ভুলে গেছেন 90-এর কথা? আপনি কি 111-এর কথা ভুলে গেছেন? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সে যে গেল আর কিন্তু এলো না। কিন্তু আপনি কি যেতে পারবেন? আপনাকে কি যেতে দেওয়া হবে? আপনি যা করছেন, আপনি কোথায় যাবেন? কোথাও যেতে পারবেন না। পৃথিবীর যেই প্রান্তেই যাবেন, সেই প্রান্তেই আপনাকে
এর প্রতিদান আপনাকে নিতে হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, পালিয়ে যাবেন, ওখানে আপনাকে আওয়ামী লীগ ছাত্রলীগ ধরবে। যুক্তরাজ্যে আসবেন, আমি ধরব। কোথায় যাবেন আপনি? তাই আপনাকে বলবো এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে আপনি শুয়ে শুয়ে রাতে চিন্তা করেন। আপনাকে আমি বললাম যে আপনি শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করবেন, বালিশ মাথার নিচে বালিশ রেখে চিন্তা করবেন যে 5ই আগস্টের পূর্বে বাংলাদেশটা কোথায় ছিল, যে বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিল সেই বাংলাদেশটা কেমন ছিল, মানুষ কিভাবে শান্তিতে ঘুমাতো, মানুষ কিভাবে শান্তিতে বসবাস করত, মানুষের চাকরি ছিল, ব্যবসা ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারত, মানুষের জীবনে একটা শান্তি ছিল, প্রশান্তি ছিল। 5ই আগস্টের পরে আপনি ষড়যন্ত্র করে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন? এর দায় কি আপনি কোনোভাবে এড়াতে পারবেন? আপনি বাংলাদেশের একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন। একটা দেশের কোটি কোটি মানুষকে আপনি বিপদের মুখে ফেলে দিয়েছেন। বাংলাদেশটাকে আজ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। কেউ কেউ বলছে এটা দুর্ভিক্ষের প্রাথমিক পর্যায়ে। তাহলে আপনি কি চান যে এই দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ুক, মানুষ না খেয়ে মারা যাক? আপনি কি মানুষকে এভাবে হত্যা করতে চান? আপনি কি মেজবাউদ্দিন সিরাজ ভাইয়ের পায়ের রক যেভাবে কেটে দিয়েছেন এভাবে মানুষের রক কাটতে চান? যদি আপনি মনে করেন যে না আমি সেটি চাই না, তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক প্রধানমন্ত্রী, এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি এদেশ থেকে বিদায় নেন। সেটা হবে আপনার জন্য, আপনার জীবনের জন্য সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ। যদি বাঁচতে চান তাহলে আপনি সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যেতে পারবেন। আর যদি আপনি এটি না করেন, জনগণের কাছে যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গণদোলায় দেওয়া হবে। আর পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খোঁজেন, আপনি পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না যে কোনো স্বৈর শাসক, কোনো ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক সরকার আপনি বেশি দিন টিকে থাকতে পেরেছে বা বেশি দিন টিকে থাকতে পারবে। আপনিও সেটা পারবেন না। আপনার বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে, মাত্র সময়ের ব্যাপার। আপনাকে এই দেশের বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ গণদোলায় দিবে। আমার বোন আবার বলছে, আমার বোন নিশিতা ইকবাল নদী সহ বাংলাদেশের যত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন, সকল ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে। নয়তো বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী, 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত, তার স্বেচ্ছায় কারাবরণ করবে। এইরকম আওয়ামী লীগের সংগঠন আছে, ছাত্রলীগের মতো আরো 10টি সংগঠন আছে। সকল সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত। তাই আমি অচিরেই বলবো, সবাইকে মুক্তি দিন। আপনার নামটা একটু বলবেন এবং কোথেকে এসেছেন? আমরা কক্সবাজার জেলা থেকে এসেছি। ঢাকার ঐতিহাসিক সরোয়ারদীর মাধ্যমে দেশনেতা শেখ হাসিনার বার্তা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রলীগের আলোচনা থেকে ছাত্র সমাজ তার মধ্যে আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ 10,000 নেতাকর্মী নিয়ে ঢাকার ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে আজকে আমরা জমায়েত হয়েছি। আচ্ছা, আপনাদের ওখান থেকে বলি যে চট্টগ্রাম বিভাগীয় জায়গা যেটা কক্সবাজার, রাঙ্গামাটি, ওই অঞ্চলে নাকি বিএনপি জামাতের একটা বড় সংগঠন, এবং সেই ক্ষেত্রে আপনারা ওখানকার প্রধানের রাজনীতি করছেন, এবং ওই জায়গাতে হচ্ছে আপনাদের সাংগঠনিক কার্যক্রম বা আপনাদের অবস্থানটা কিরকম আছে বলে আপনারা মনে করছেন? এগুলো আপনার 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরবর্তীতে তারা দেশের জনগণকে মিথ্যা আশ্রয় দিয়ে, ধর্মের দোহাই দিয়ে তারা সকলকে একটি বিভ্রান্ত সৃষ্টি করেছিল। ইতিমধ্যে দেশরত শেখ হাসিনার যে উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশে বইছে, তার মধ্যে আমরা বলতে চাই আমাদের কক্সবাজারে সবচেয়ে বেশি উন্নয়ন তিনি দিয়েছে। সেই উন্নয়নের জোয়ারে কক্সবাজারের প্রতিটি মানুষ এখন আওয়ামী সমর্থক। আপনারা আজকের এই সমাবেশ থেকে আসলে কি বার্তা নিতে যাচ্ছেন বা কি দিক নির্দেশনা প্রত্যাশা করছেন? আমরা দেশরত শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে স্বাধীনতা সপক্ষের শক্তি, আজকে আবারও সেই 7ই মার্চের মতো আজকে আবারও আমরা তরুণ সমাজ নতুন
নতুনভাবে সেই মৌলবাদ জঙ্গিবাদের বিপক্ষে আমরা আবারও শপথ নিব এবং সে আশায় সে শপথ আমরা মনে প্রাণে ধারণ করে আমরা আগামী নির্বাচনে দেশ সত্য শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার প্রদান করব। আমার নাম এস এম সাদ্দাম হোসেন, আমি সভাপতি কক্সবাজার জেলা ছাত্রলীগ। আচ্ছা, আপনার এখানে সাংগঠনিক অবস্থা কিরকম আছে বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার জেলায়? আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই 400 কিলোমিটার দূর থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিদান দেওয়ার জন্য 400 কিলোমিটার দূর থেকে আমরা চলে এসেছি। প্রায় আমরা 24 ঘন্টা জার্নি করে আমরা ঢাকা পৌঁছেছি। আপনারা এই মিছিল দেখেই বুঝতে পারছেন এখানে নবজাগরণ হচ্ছে, উন্নয়নের জোয়ারের সাথে সাথে ছাত্র জনতার জোয়ার বয়ে যাচ্ছে। কেমন নেতাকর্মী আপনাদের সাথে আজকে এসেছে? আমরা প্রায় 10,000 নেতাকর্মী টার্গেট করেছি, ইনশাল্লাহ 10,000 নেতাকর্মী আমাদের সাথে আছে। আচ্ছা, আজকের এই প্রতিবাদ থেকে আজকের এই সমাবেশ থেকে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন? এই সমাবেশ থেকে আমরা প্রত্যাশা করছি তরুণ প্রজন্মের জন্য একটি রোল মডেল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার সরকার। তরুণ প্রজন্মের একটি শিক্ষা হচ্ছে আজকের এই সমাবেশ। সেই 1971 সালের 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন তার পরবর্তী, তখন আমরা সাক্ষী হতে পারিনি, এখন আমরা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ঢাকায় এসেছি। আমরা আজকে প্রমাণ দিতে চাই এই বাংলাদেশের মাটি ছাত্রলীগের ঘাটি, কক্সবাজারের মাটি জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার ঘাটি। ওয়ান্স অ্যাগেইন শেখ হাসিনা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের পক্ষ থেকে কক্সবাজার জেলা শাখার এক কমিটি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সোনাদী উদ্যানের গেটে আমরা একজন সিনিয়র নেতার সাথে কথা বলবো যে আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কক্সবাজার থেকে। আমার নেতাকর্মী 10,000 নেতাকর্মী নিয়ে আমাদের ইতিমধ্যে সাদ্দাম ভাই ঘোষণা করেছেন, সেটা 10,000 নেতাকর্মী নিয়ে আমরা এখানে কক্সবাজার জেলা ছাত্রলীগ এসেছি। ধন্যবাদ। আমরা 10,000 নেতাকর্মী নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ আজকে যে ঐতিহাসিক শহরের মাধ্যমে যে রচিত হচ্ছে, যে ইতিহাস রচিত হচ্ছে, সেই ইতিহাসের পটভূমিতে আমরা নিজেদেরকে সাক্ষী রাখার জন্য এখানে এসেছি এবং আমাদের একটি লক্ষ্য থাকবে। আজকে আমাদের সভাপতি সাদ্দাম হোসেন এবং শাকিনান যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল প্রান্তে আমরা যারা তৃণমূল নেতাকর্মী আছি, সমস্ত তৃণমূল নেতাকর্মী সাদ্দাম ইরানের নেতৃত্বে যেটা হবে সেটার জন্য কাজ করে যাব এবং আগামীতে যে ব্যালট বিপ্লব হবে সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতা আনার জন্য আমরা সবসময় যুদ্ধ হিসেবে মাঠে আছি। আপনাদের কক্সবাজারে সুসংগঠিত আছে বলে আপনি মনে করছেন? আমাদের অবস্থান, আমাদের নিশ্চয়ই জানেন, আমাদের কমিটি রয়েছে, আমাদের অবস্থান যথেষ্ট ভালো। কোনো বিতর্কিত কোনো ব্যক্তিবর্গ আসেনি। আমরা জেলা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, সহ ছাত্রলীগ সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, কক্সবাজারের যে কয়টি উপজেলা রয়েছে সেই উপজেলা সভাপতি সেক্রেটারির নেতৃত্বে একটি সুনির্দিষ্ট ভাবে আমরা এখানে সবাই এসেছি। এখানে বিতর্কিত কোনো সংগঠনের নেতাকর্মী নেই, এখানে বিতর্কিত কোনো ব্যক্তি নেই এবং বিতর্কিত কোনো ছাত্রলীগ নেতা এখানে আসেনি। বরাবরই বলে এসেছি, আমার দেখেন আমি 2-4 কথা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন বলি না। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল, সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। হ্যাঁ, আমরা চাই শেখ হাসিনা আবার আসুক। আমরা শেখ হাসিনা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চায় না প্রতি কেজি চালি 10 টাকা বাড়তি, প্রতি কেজি তরকারিতে 20 টাকা 30 টাকা বাড়তি। আমাকে ইনকাম নাই, আমরা কি করে বাঁচি? আমরা শেখ হাসিনা চাই। আমরা যতদিন বেঁচে থাকবো, কারণ আমরা দেখি কোন সরকারের আমলে কি এ সাহস, আল্লাহর রহমত। আমি কেরোটা খাই না, আমি কেরোটা পড়ি না, আল্লাহ আমার চালায়, আমি চলি। কোন সরকারের আমলে আমাকে চলিয়ে শান্তি, খাইয়ে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রক্ত মুজিব ঘরে ঘরে। মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, সবুজের পতাকা। শেখ হাসিনা সরকার বারবার
আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। প্রথমেই দেশবাসীকে বিজয় দিবসের সশ্রদ্ধ শুভেচ্ছা এবং স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যে আমাদেরকে এমন একটি বিজয় দিবস উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এবং অবশ্যই 71-এ একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার জন্য আমাদের যেই শহীদরা জীবন দিয়েছেন তাদেরকে তারাও এই প্রাপ্তির সবচেয়ে বড় অংশীদার। সুতরাং 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর, এদের ভিতরে কখনো স্বাধীনতা বা হয় না, বিজয় হয় না, বুঝতে পারছেন? জানেন এটাকে কি হয়? এটাকে হয় মনে করেন আপনার কি বলে, মানে এর থেকে নিকৃষ্ট আসলে কিছু হয় না। আমার আসলে ভাষায় আসতেছে না, আমি কি বলবো আপনাদের। আর সার্জিস বলে যে শেখ মুজিবুর রহমান কি এইটা সেটা, আরে এদের আসলে টাকা লুপ হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে আসলে তো হোটেলে মোটেলে এখন কোটি কোটি টাকা মনে করেন নাড়তেছে চাটতেছে, এদের আসলে টাকা লুপ হয়ে গেছে। শুধু এটাই না, গতকালকে আমার একটা ভিডিওর নিচে কমেন্ট করে একটা ভাই যে 20,000 কোটি টাকা, সম্ভবত 20,000 কোটি টাকা নাকি আপনার ছবি নাকি চেঞ্জ করে ফেলতেছে, 20,000 কোটি টাকা, মানে পুরো টাকাই চেঞ্জ। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? মানে তার প্রশ্ন, তার কথা হচ্ছে ভাই তাহলে এই টাকাগুলো কি সমান, এটা কি ভাগ বাটানো করে নিয়ে নিছে উপদেষ্টারা? ভাই হলেও হতে পারে, কারণ এরা বর্তমান অনেক দুর্নীতি করতেছে, প্রচুর দুর্নীতি করতেছে। আপনার এই আসিফ মাহমুদ এবং আপনার নাহিদ ইসলাম, তারা আসিফ নজরুলের সাফাই গাচ্ছে যে আসিফ নজরুল নাকি তাদের সাথেই নাকি 2013 না 2019 থেকে যেন তাদের সাথে নাকি আন্দোলন করে আসছিল। আপনি ভাবতে পারেন এদেরকে ওই আসিফ নজরুল কোটি কোটি টাকার মনে করেন স্বপ্ন দেখাইছে, ওইটার মাধ্যমেই তাদের মুখ থেকে এই ধরনের মনে করেন বুলি ফুটে। আপনি কল্পনা করতে পারবেন দেশ কোথায় গেছে? আপনি শেখ হাসিনাকে বলেন স্বৈরাচার, এখন আপনারা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের ভিতরে অনেক হাইব্রিড নেতাদের জন্যই শেখ হাসিনা স্বৈরাচার হইতে বাধ্য হয়েছে, কারণ তারা যে প্রকৃত যে খবরটা সেটা শেখ হাসিনার কাছে পৌঁছাইতে দেয় নাই। ওই হাইব্রিড নেতারা তারা চাইছে যে আমরা লুটে নিই, এটার জন্যই আপা আপা বলে মানে তাদের মানে শেখ হাসিনাকে আসলে শুধু ভালো জিনিস দেখাইছে, কিন্তু এর পিছনে যে ভয়ঙ্কর যে একটা পরিকল্পনা ঘটতেছে এটা আসলে কখনো শোনাই নেই শেখ হাসিনাকে। কুষ্টিয়ায় ঘটেছে এক ভিন্ন ঘটনা। গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভেসে উঠলো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ, তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে, তারা কেলানি শরীরটা মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে, মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে। তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে, গতকালকে সন্ধ্যা 7টার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, আরো A to Z বহুত নাম টাম, এগুলো এখন কত নাম আসতেছে। আচ্ছা, এই সময় 30 থেকে 40 জন ছাত্রলীগ কর্মী RD এক্স বয়েজ নামের মধ্যে একটা ভাব আছে, RD এক্স বয়েজ, আচ্ছা, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন। এই সময় হামলাকারীদের হাতে অস্ত্র শস্ত্র ছিল। তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে সটকে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, না রাশমিকা মান্দানা নিয়ে যে দেখছিলেন তো বক্তব্য, আসলে হয় এরকম। দেখেন সৌন্দর্য, মাওলানা শফি সাহেব বলে গেছিল
হ্যাঁ কি ঝরে, হ্যাঁ লালা ঝরে অন্তরে। তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে, যে উনি রেশমিকা মান্দানার নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বিটে বাড়ে বললো, পরে ভাই আমি মানসিকভাবে অসুস্থ, হুজুর ভালো আছেন। হ্যাঁ যাই হোক, এটা আমাদের আলোচনা আমির হামজা সিয়াদায় আর কি। আরেকটা নাম আছে দেখেন, শ্যাম সাদি, রাখতি শেখ সাদি, এখন রাখছে শ্যাম সাদি, পোলাপাইন। আচ্ছা, প্রেম সহ নামের কি দেখছেন নি, প্রেম, ওকে, হ্যাঁ লাভ ইজ পাওয়ার, সেফুদার ভক্ত সে নিশ্চয়ই। প্রেম সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন, সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে, এটা আবার অতিরঞ্জিত, পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা। তো তিনি বলছেন যে আচ্ছা, আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন, আমরা অভিযোগ পাইছি, অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে, তবে কাউকে আটক করা যায়নি, কারণ ছাত্রলীগ গর্ত থেকে বের হয়ে অ্যাকশন করা আবার গর্তের মধ্যে পলাই যায়। সিচুয়েশনটা এরকমই, কৌশল বলেন বাস্তবতা বলেন। তো যাই হোক, আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, দেখো তোমরা কিন্তু গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করতেছে। অন্যদিকে রাজপথের মধ্যে যে অনেক আন্দোলন হচ্ছে, আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামার চেষ্টা করেছিল এবং তারা কিন্তু ঘোষণাও দিয়েছিল 16ই ডিসেম্বর তারা বিজয় র্যালি করবে, অনেক কিছুই করবে, এবং তাদেরকে কি করা হয়েছে এইসবও দেখেছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।